ধনিয়া ফুচকা জীবন তু, দিল তু, জান তু। ওরে ধনিয়া ফুচকা শীতকালে আমার দাওয়াই তু। দিশা শীতকালে ধনেপাতা দিয়ে ফুচকা খেতে খুব পছন্দ করে। ফুচকার আলুর মধ্যে ধনেপাতা দিয়ে, টক জলে ধনেপাতা দিয়ে, এমনকি ধনেপাতার চাটনি দিয়ে ফুচকা খেলে দিশার মন একেবারে ভরে ওঠে। আর শীতকাল পড়লেই সে কিছুতেই ধনেপাতা ফুচকা ছাড়া অন্য কিছুই দেখতে পায় না। একদিন সন্ধ্যাবেলা ভীষণই ঠান্ডা পড়ে, তাই সে তার বান্ধবীকে ফোন করে আর তারা দুজনে মিলে একসাথে ফুচকা খেতে বেরিয়ে যায়। ফুচকার দোকানে পৌঁছানোর পর দিশা এবং প্রিয়াঙ্কা দুজনেই বেশি বেশি করে ফুচকা খায়। আরে কি করছোটা কি দাদা? আলুর মধ্যে বেশি করে ধনেপাতা দাও আর লেবু দিয়ে মাখো, একটু বাদাম ছোলা কিছুই দিচ্ছ না। এরকম করে ফুচকার আলু মাখা হয় নাকি? আর টক জলের মধ্যে বেশি করে ধনেপাতা মেশাও। এভাবে দিশা এবং প্রিয়াঙ্কা দুজনেই বেশি বেশি করে ধনেপাতা যুক্ত ফুচকা খেয়ে ফেলে। ফুচকা খেয়ে বাড়ি ফেরার পথে দিশা দেখে যে বাজারের মধ্যে ধনেপাতার চাটনি এবং ধনেপাতা ঘুগনি দিয়ে ফুচকা বিক্রি হচ্ছে, যা দেখে দিশার আবার খিদে পেয়ে যায়। সে কিছুতেই নিজের লোভ সামলিয়ে রাখতে পারে না। একটু গরম গরম ঘুগনি দিয়ে ফুচকা আর ধনেপাতার চাটনি দিয়ে ফুচকা খেয়ে নি, তাহলে মনটা একেবারে ভরে যাবে। রাত্রিবেলা বাড়ি গিয়ে আর ডিনার করব না। এই বলে দিশা আবার ধনেপাতা চাটনি এবং ধনেপাতা ঘুগনি দিয়ে ফুচকা খেয়ে নেয়। এভাবে ফুচকা খেয়ে তার পেট একেবারে ফুলে ঢোল হয়ে ওঠে। বাড়ি গিয়ে সে আর কোনো খাবার খেতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সন্ধ্যাবেলা বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে। সেদিন যেহেতু দিশা বাড়ি থেকে বেরোতে পারে না, তাই সে ঠিক করে সে বাড়িতেই ধনেপাতা দিয়ে ফুচকা বানাবে। কিন্তু রান্নাঘরে গিয়ে সে দেখে যে ধনেপাতা নেই। দিদি, তোমাকে কতবার বলেছি তুমি এত বেশি করে ধনেপাতা ব্যবহার করবে না, কিন্তু তুমি তবুও প্রত্যেকটা রান্নাতে কত বেশি বেশি করে ধনেপাতা দাও। এখন আমি ফুচকার আলু মাখবো, টক জল তৈরি করব, ধনেপাতা পাচ্ছি না। এখন এই শীতের মধ্যে কে বাজারে যাবে বলো তো? কেন, ধনেপাতা ছাড়া কি ফুচকা হয় না? তুমি ধনেপাতা ছাড়াই ফুচকার টক জল তৈরি করো আর আলু মেখে দেখো, তাহলেই তো হলো। বেকার বেকার ধনেপাতার জন্য আমার সাথে ঝগড়া করছো কেন? আমার এখন অনেক কাজ আছে। তুমি শুধু শীতকালে আরাম করে ধনেপাতা ফুচকা খাবে আর আমি ঠান্ডায় বাসন মাজবো, জামা কাপড় কাচবো, ঘর বাড়ি পরিষ্কার করব, সেটা তো হয় না বলো? দূর, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই দেখছি। এই বলে দিশা তার স্বামীকে ফোন করে বলে, কি গো, অফিস থেকে ফেরার সময় 2 কেজি ধনেপাতা নিয়ে আসবে তো? আমি ধনেপাতা ফুচকা বানাবো, কারণ তোমার বৌদি সব ধনেপাতা পেটের মধ্যে ভরে ফেলেছে। উফ বাবা রে বাবা, সারাদিন ফোন করলে ধনেপাতা ফুচকা ছাড়া আর কোনো কথাই নেই। আমার তো মনে হচ্ছে ধনেপাতা ফুচকা খেয়ে তোমার নেশা করার অভ্যাস হয়ে গেছে। তা না হলে এত ধনেপাতা ফুচকা কেউ খেতে পারে নাকি? রাহুল এই কথা বলে ফোন রেখে দেয়। সে অফিস থেকে ফেরার সময় বাজার থেকে 2 কেজি ধনেপাতা নিয়ে আসে। দিশা তখনই রান্নাঘরে গিয়ে বেশি করে ধনেপাতা ফুচকা তৈরি করে। কিন্তু সে যখন ফুচকা বানায় তখন সে অনেক বাসন নোংরা করে। এভাবেই ধনেপাতা ফুচকা বানাতে গিয়ে বেসিন একেবারে বাসনপত্রে ভরে ওঠে। ফুচকা বানানোর পর দিশা টেবিলে বসে ধনেপাতা, আলু, টক জল এছাড়াও ধনেপাতা চাটনি দিয়ে ফুচকা খায়। অন্যদিকে তার বড় জাকে রান্নাঘরে গিয়ে বাসন ধুয়ে পরিষ্কার করতে হয়। ওরে বাবারে, কি শীত পড়েছে! এই ঠান্ডার মধ্যে এত বাসন ধোয়া যায় নাকি? তার উপর আবার প্রত্যেকটা বাসনে ধনেপাতার গন্ধ। শীতকালে জলের কাজ করতে করতে আমার প্রাণ চলে যাবে। রুক্মিণী রাগের বশে সেদিনই শাশুড়ি মায়ের কাছে গিয়ে দিশার নামে নালিশ করে। মা, আপনার ছোট বৌমা যদি ধনেপাতা ফুচকা খাওয়ার জন্য এত পাগলামি করে, তাহলে আমি কিন্তু বাপের বাড়িতে চলে যাব। বাসন ভরিয়ে রান্নাঘর নোংরা করবে আর সেগুলো শীতের মধ্যে আমি পরিষ্কার করব? আমার পক্ষে সম্ভব হবে না। আমি বৌমাকে অনেকবার বারণ করেছি, কিন্তু বৌমা তো আমার কথা শুনতেই চায় না। আমি কি করব বলো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর আমি একটা কাজের দিদি ডাকবো বলে ঠিক করেছি, তাই শীতকালে তোমাকে আর ঠান্ডায় কষ্ট করে কাজ করতে হবে না। এভাবেই মালিনী দেবী বড় বৌমার কষ্টের কথা ভেবে বাড়িতে একটা কাজের দিদি রেখে দেয়। কিন্তু কিছুদিন কাজ করার পর দিশা তাকেও এবার জ্বালাতন করতে শুরু করে।
দিদি, ধনেপাতা রোদে শুকিয়ে পরিষ্কার করে রাখা আছে, তুমি সুন্দর করে আলু সিদ্ধ করো, তারপর আলুতে বেশি করে ধনেপাতা মিশিয়ে তেঁতুল দিয়ে নুন লেবু লঙ্কা দিয়ে মেখে ফেলো, তার সাথে ধনেপাতা টক জল আর ধনেপাতার চাটনিও বানাও। আজকে আমি ধনেপাতা ফুচকা খাবো। সে আবার কি কথা ছোট বৌদি, আপনার শাশুড়ি মা বলেছে ধনেপাতা দিয়ে মাছের ঝোল আর ধনিয়া মাংস রান্না করতে, আপনি এখন বলছেন ফুচকা বানাতে? আমি তো এত কাজ করতে পারবো না। এই শীতের মধ্যে ধনেপাতার চাটনি তৈরি করার জন্য অনেক ধনেপাতা বাটতে হবে। হ্যাঁ, তাতে কি হয়েছে, শিলপেতে ভালো করে ধনেপাতা বেটে ফেলো। দিশা এভাবে পুষ্পাকে অর্ডার করলে সে খুবই রেগে যায়, এমনকি সে আর কিছুতেই সেখানে কাজ করতে চায় না। দিদি, আমি আপনাদের বাড়িতে রান্না বান্নার কাজ করতে পারবো না। আপনারা এক রকমের রান্না করতে বলছেন, আপনার ছোট বৌমা আবার বলছে ধনিয়া ফুচকা বানাতে। আমার পক্ষে সম্ভব নয়। শীতের মধ্যে এত কাজ করতে হবে জানলে আমি এই বাড়িতে কিছুতেই কাজ করতে আসতাম না। তার উপর আবার শিলে ধনেপাতা বাটার কথা বলছে। বাবারে, আমি চললাম, আপনারা নিজেদের কাজ নিজেরা বুঝে নিন। পুষ্পা এই বলে রান্নাবান্না এবং বাসন ধোয়ার কাজ ছেড়ে দিয়ে চলে যায়, যার ফলে সবাই মিলে দিশাকে বকাবকি করে, কিন্তু তবুও দিশার কিছু যায় আসে না। নাইবা সে কিছুতেই ধনেপাতা ফুচকা খাওয়া ছাড়তে পারে। এভাবে দেখতে দেখতে আরো কয়েকটা দিন কাটে। একদিন রুক্মিণী ঠিক করে সবার জন্য গরম গরম খিচুড়ি রান্না করবে, কিন্তু রান্নাঘরে গিয়ে যখন সে খিচুড়ির মশলা তৈরি করবে তখন সে গোটা ধনে খুঁজে পায় না। সে কি, আমি কিছুদিন আগেই তো কৌটোর মধ্যে আস্ত ধনে আর আস্ত জিরে ভরে রেখেছিলাম, কোথায় গেল সেগুলো? গোটা জিরে আছে কিন্তু গোটা ধনে কোথায় গেল? এমন সময় রুক্মিণী জানালার ধারে দিশার গান শুনতে পায়। দিল তু জান তু, ধনিয়া ফুচকা জীবন তু, দিল তু জান তু, ওরে ধনিয়া ফুচকা শীতকালে আমার দাওয়াই তু। এভাবে দিশা বাগানে দাঁড়িয়ে গান গাইতে গাইতে গোটা ধনের দানা ছড়াতে থাকে, কারণ সে ধনেপাতার বাগান তৈরি করতে চায়, যাতে তাকে বাজার থেকে আর ধনেপাতা কিনে নিয়ে আসতে না হয়, কারণ সে সবসময় বাগান থেকে ধনেপাতা তুলে ঝটপট ফুচকা বানিয়ে খেতে চায়। এমন সময় ছোট জায়ের গানের গলা শুনি রুক্মিণী তখনই তার শাশুড়ি মাকে নিয়ে বাগানে ছুটে আসে। আপনার ছোট বৌমার কাণ্ড দেখুন, শীতকালে লোকে কেঁপে মরে যাচ্ছে, সন্ধ্যাবেলা কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, আর আপনার ছোট বৌমা শীতে কাঁপতে কাঁপতে ধনেপাতার বাগান তৈরি করছে, তার সাথে আবার গান ধরেছে। আমার মনে হয় আপনার ছোট বৌমাকে মেন্টাল হসপিটালে দেওয়া উচিত, না হলে ধনেপাতা ফুচকা খেতে খেতে ওর মাথার সমস্যা হয়ে যাবে। তাই তো দেখছি, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, এই শীতের মধ্যে বৌমার কোনো ভ্রুক্ষেপ নেই, শুধুমাত্র ধনেপাতার বাগান তৈরি করতে ব্যস্ত। ব্যাস, আমি ধনেপাতার বাগান বানিয়ে ফেললাম, এবার শুধু ধনেপাতা ওঠার অপেক্ষা। আর এমনিতে এখন শীতকাল, রোদের তাপ খুব কম, তাই কিছুদিনের মধ্যেই ধনেপাতা গাছগুলো বড় হয়ে যাবে। কিছুদিন পর ধনেপাতা গজাতে শুরু করলে দিশা খুবই খুশি হয়। সে প্রত্যেকদিন ধনেপাতার চাটনি ধনেপাতা জল বানাতে থাকে। দিশা প্রত্যেক দিনই ধনেপাতা মেশানো ফুচকা খায়। এভাবে শীতকালে প্রায় একটা মাস কেটে যায়। এখন বাড়িতে কেউ এলে দিশা তাকে চায়ের বদলে কাপে করে ফুচকার ধনেপাতা মেশানো টক জল খেতে দেয়, তাই তাদের বাড়িতে কেউ যেতেও ভয় পায়। ইস মাগো মা, শীতকালে কোথায় কাপ ভর্তি কফি দেবে তা নয়, মালিনী তোর ছোট বৌমা আমাকে ধনেপাতা মেশানো ফুচকার টক জল খাওয়ালো। ইস, মুখটা পুরো টক হয়ে গেল। সন্ধ্যাবেলা এরকম ধনেপাতা মেশানো টক জল কেউ খায় নাকি? তোমাকে আমি গরম গরম কফি করতে বলেছিলাম ছোট বৌমা, আর তুমি ধনেপাতা মেশানো টক জল নিয়ে আসলে। আরে রানী কাকিমার পেটে অনেক সমস্যা আছে, তাই শীতকালে গরম গরম কফি খেলে আরো সমস্যা হবে, তাই জন্যই তো রানী কাকিমার পেট যাতে পরিষ্কার থাকে আমি ধনেপাতা মেশানো তেঁতুল দেওয়া টক জল দিয়েছি। তোমাকে কে বলেছে আমার পেট খারাপ? ইস বাবারে বাবা, মুখটা একদম নষ্ট হয়ে গেল। এর থেকে অন্য বাড়িতে গেলে সেখানে ভালো মন্দ খাবার চা কফি খেতে পেতাম, বেকার বেকার তোমাদের বাড়িতে আসতে গেলাম। এই বলে রানী দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই দিনের পর দিন দিশার ধনেপাতা ফুচকা পাগলামি যেন আরো বাড়তে থাকে। কিন্তু এর মাঝখানে এক বিপদ হয়ে দাঁড়ায়।
একদিন দিশা বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে আসে। সে বেশি বেশি করে ধনেপাতা দিয়ে ফুচকা তৈরি করে, কিন্তু যখনই সে ধনেপাতা ফুচকা খায় তখনই হঠাৎ করে তার মুখ চুলকাতে শুরু হয়। ওরে বাবারে বাবা, আমার মুখ এত চুলকাচ্ছে কেন? হাত পাও তো ভীষণ চুলকাচ্ছে। ওরে বাবা, এই চুলকানি তো আমি তো মরে যাব। বাবারে বাবা, আমার হাত পা চুলকাচ্ছে, আমার মুখটাও তো খুব চুলকাচ্ছে। দিশা ভীষণ পরিমাণে কষ্ট পায়। সে যত বেশি করে জল দিয়ে হাত পা মুখ ধুতে থাকে ততই যেন তার চুলকানি আরো বেশি বেড়ে যায়। এই শীতের মধ্যে ঠান্ডা বরফ জল দিয়ে হাত পা মুখ ধুতে ধুতে তার দাঁত যেন একেবারে জমে আসে। কিন্তু যা দেখে মালিনী দেবী এবং রুক্মিণী দুজনেই খুবই খুশি হয়। তোমার বুদ্ধি আছে বড় বৌমা, ভাগ্যিস তুমি ধনেপাতার বাগানে বিছুটি পাতার গাছ লাগিয়েছিলে। কিন্তু ছোট বৌমা এতটাই বোকা যে কোনটা ধনেপাতার কোনটা বিছুটি পাতা বুঝতে পারেনি। শীতের মধ্যে ধনেপাতা মেশানো ফুচকা খেতে গিয়ে বিছুটি পাতা মেশানো ফুচকা খেয়ে ফেলেছে। এবার বারবার ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধোবে। যা পারে করুক, দেখার কোনো দরকার নেই। কিন্তু বারে বারে ঠান্ডা জল দিয়ে হাত পা মুখ ধুতে গিয়ে দিশা একেবারে ঠান্ডায় কেঁপে ওঠে। প্রায় সারা রাত এভাবে চুলকানি হওয়ার পর সকালবেলার দিকে দিশা কোনো মতে সুস্থ হয়ে ওঠে। কিন্তু পরের দিন থেকে ধনেপাতা ফুচকা দেখলেই দিশা ভয়ের চোটে আটকে ওঠে। একি দিশা, তুমি যে আজকে বলেছিলে তোমার বান্ধবীদের সাথে ধনেপাতা ফুচকার পিকনিক করবে, বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে যাবে, তাহলে হঠাৎ করে তুমি আজকে আমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে এসে বসলে? কি ব্যাপার, তোমাদের পিকনিক ক্যান্সেল হয়ে গেল নাকি? আর বলো না দিদি, কালকে ধনেপাতা ফুচকা খেয়ে আমার খুব চুলকানি হয়েছিল। ওই চুলকানি কমাতে গিয়ে আমি বারবার জল ব্যবহার করেছি, মলমও ব্যবহার করেছি, কিন্তু তবুও ঠান্ডার মধ্যে আমাকে রাত্রিবেলা খুব কষ্ট পেতে হয়েছে। তাই আমি আজকে আর ধনেপাতা ফুচকার পিকনিক করতে যাব না। আমি বান্ধবীদের ফোন করে পিকনিক ক্যান্সেল করে দিয়েছি। ঠিকই করেছি, কারণ আমি বাগান থেকেও আর কখনো ধনেপাতা তুলে নিয়ে আসবো না। সেদিনের পর থেকে দিশা আর কখনো ধনেপাতা ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে না, কারণ তার যথেষ্ট শিক্ষা হয়ে যায়। ধীরে ধীরে সে সবার সাথে সাধারণ খাদ্যাভ্যাস গড়ে তোলে। কৃষ্ণেন্দু বাবুর 3 মেয়ে ছিল। বড় মেয়ে কোয়েল, মেজ মেয়ে সুন্দরী এবং ছোট মেয়ে চুমকি। তাদের মা ছিল না, তারা অনেক ছোটবেলাতেই তাদের মাকে হারিয়ে ফেলেছিল। কৃষ্ণেন্দু বাবু বহু কষ্ট করে পরিশ্রম করে তার 3 মেয়েকে মানুষ করেছিল। তার 3 মেয়ের মধ্যে বড় মেয়ে কোয়েল দেখতে খুবই কালো ছিল, আর বাকি 2 মেয়ে সুন্দরী ও চুমকি খুবই ফর্সা ও সুন্দর ছিল। কোয়েল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু তার বাকি 2 বোন টেনে টনে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করতে পেরেছিল। কৃষ্ণেন্দু 3 মেয়ে বিবাহ উপযোগী হয়ে উঠেছিল। সে সবার আগে তার বড় মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করেছিল। একদিন শুভদীপ নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে কোয়েলকে দেখতে আসে। তাহলে দাদা, এবার আপনার মেয়েকে ডাকুন, অনেক কথা হলো। যাকে দেখতে এলাম তাকেই তো দেখা হলো না এখনো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কোয়েল মা এদিকে আয়। কৃষ্ণেন্দু বাবু কোয়েলকে আসতে বললে সেখানে তার মেজ মেয়ে সুন্দরী হাতে চায়ের কাপ নিয়ে চলে আসে। সুন্দরীকে দেখে শুভদীপ এবং তার বাবা মা খুবই খুশি হয়। বাহ, আপনার মেয়েকে তো দেখতে খুব সুন্দর, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এসো মা, এখানে এসো। আরে না না, আপনাদের ভুল হচ্ছে, এটা আমার মেজ মেয়ে। আমি আমার বড় মেয়ের বিয়ের কথা বলেছিলাম আপনাদের। সুন্দরী, তুই যা এখান থেকে, আর তোর দিদিকে পাঠা। ঠিক আছে বাবা। সুন্দরী এই বলে সেখান থেকে চলে যায়। সে মনে মনে খুবই খুশি হয়। ব্যাস, আমার কাজ হয়ে গেছে, এতটুকুই যথেষ্ট ছিল। এবার চাই কালীর ঘরের দরজাটা খুলে দিই, বেচারি হয়তো কষ্ট পাচ্ছে। কেউ আছো? দরজা খোলো। কে দরজা বন্ধ করেছে? দরজা খোলো। সুন্দরী দরজা খুলে বলে, এই তো দিদি, দরজা কে বন্ধ করেছিল? ইস, কি অবস্থা! তাড়াতাড়ি যা, ছেলে পক্ষ তোকে দেখবে বলে বসে আছে যে। কোয়েল তাড়াতাড়ি করে ছেলে পক্ষের সামনে আসে। কোয়েলকে দেখে ছেলে পক্ষ অবাক হয়ে যায়। আই মা আই, এখানে আই। এই যে দেখুন, এটা আমার বড় মেয়ে, এর নাম হলো কোয়েল। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, ও সবসময় ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে। সবে মাত্র MA কমপ্লিট করেছে, এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। থাক থাক, আমরা আর কিছু শুনতে চাই না। আপনার কালো মেয়ের গুণগান গিয়ে কোনো লাভ হবে না।
কারণ আমরা আমাদের ফর্সা ছেলের জন্য ফর্সা সুন্দরী মেয়েকেই চাই। আপনার বড় মেয়েকে আমাদের পছন্দ হয়নি, তবে আপনার মেজো মেয়েটা খুব সুন্দর, একদম আমাদের মনের মতো। আমরা আপনার মেজো মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়ে দিতে চাই। না না, তা কি করে হয়? আমি আগে বড় মেয়ের বিয়ে না দিয়ে মেজো মেয়ের বিয়ে দিই কি করে? বড় মেয়েকে বাড়িতে বসিয়ে রাখলে লোকজন নানান রকম কথা বলবে। আপনারা গায়ের রং দেখে বিচার না করে কোয়ালিফিকেশন দেখুন। আমার বড় মেয়ে খুব শিক্ষিত, মেজো মেয়েটা তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে। আপনার শিক্ষিত ছেলের জন্য আমার বড় মেয়েই উপযুক্ত হবে। আরে না না, আমার ছেলের জন্য কে উপযুক্ত আর কে অনুপযুক্ত সেটা আমাদেরকেই ঠিক করতে দিন। উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এটাই যথেষ্ট। দেখুন, আপনি ভেবে দেখুন ভালো করে। আপনি তাহলে আপনার মেজো মেয়ের বিয়ে দিতে চাইলে জানাবেন। এই বলে ছেলেপক্ষ সেখান থেকে চলে যায়। কৃষ্ণেন্দু বাবু খুবই দুশ্চিন্তায় পড়ে। সেই সঙ্গে সঙ্গে সে তার মেজো মেয়ে সুন্দরীর উপর খুব রেগেও যায়। সুন্দরী, তোদের দুজনকে আমি বলেছিলাম না ছেলেপক্ষের সামনে না আসতে? তোরা কি জানিস না এর আগেও তোদেরকে দেখার পর তোদের বড় দিদিকে আর কেউ বিয়ে করতে চাইলো না? তারপরে তোরা এই ভুলটা করলি কেমন করে? হ্যাঁ, আমি আজকে যা করেছি একদম ঠিক করেছি। তুমি কতদিন তোমার বড় মেয়ের জন্য আমাদেরকে লুকিয়ে লুকিয়ে রাখবে? কালীর জন্য এত ভালো ভালো ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে। কালীকে কেউ কখনোই পছন্দ করবে না। আমাদেরও তো বয়স হচ্ছে। কালীর বিয়ে না হলে তুমি কি আমাদেরও বিয়ে দেবে না? মুখ সামলে কথা বল। কোয়েল তোদের দিদি হয়, ওকে কালী কালী বলে ডাকছিস কেন? তোদের মনে এত হিংসা আমি জানতাম না তো। বাবা, মেজো দিদিকে বকছো কেন? মেজো দিদি একদম ঠিক বলছে। তুমি শুধু তোমার কালো মেয়ে মানে তোমার বড় মেয়ের ব্যাপারেই ভাবছো, আমাদের কথাটা তো একবারও ভাবছো না। বড় দিদির বিয়ে হচ্ছে না, এটা ওর প্রবলেম। ওর গায়ের রং কালো, তাই ওর বিয়ে হচ্ছে না। কিন্তু আমরা তো ফর্সা, আমরা সুন্দর দেখতে। আমাদেরকে যখন সবাই পছন্দ করছে, তখন আমাদেরই আগে বিয়ে দিয়ে দাও না। কৃষ্ণেন্দু বাবু তার দুই ফর্সা মেয়ের মুখে এমন তিক্ত কথা শুনে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। দরজার বাইরে থেকে কোয়েলও তাদের কথা শুনে ক্রমাগত চোখের অশ্রু ফেলেই চলেছিল। বাবা, কালীর কথা এখন বাদ দাও। অত ভালো ভালো বড়লোক ছেলে সম্বন্ধ আসছে। আজকে যেটা এলো শুভদীপ, অনেক বড়লোক ছেলে। ওর সাথে আমার বিয়ে দাও। দিদির কথা চিন্তা করলে থাকলে তো আমাদেরও ভালো জায়গায় বিয়ে হবে না। তোরা চুপ কর দয়া করে, আমার মাথা এবার খারাপ হয়ে যাবে। তোরা যা এখান থেকে, যা বলছি। সুন্দরী এবং চুমকি তাদের বাবার কথা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। কোয়েল চোখে জল মুছে তার বাবার কাছে এসে বলে, বাবা, তুমি আমার জন্য আর ছেলে দেখো না। আমার এসব আর ভালো লাগছে না। কেন মা, তুই এমন বলছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি, আমার আর ভালো লাগছে না বাবা। ভালো লাগছে না লোকের কাছে অপমানিত হতে। আমি কালো, কালো মানুষকে কেউ কখনোই পছন্দ করবে না। আমি ঠিক করেছি আমি আর বিয়েই করব না। না না কোয়েল, তা বললে হয় নাকি? বিয়ে তো সবাইকেই একদিন না একদিন করতেই হবে। হ্যাঁ বাবা, জানি, কিন্তু আমার ভাগ্যে যখন বিয়ে লেখা থাকবে তখন ঠিক বিয়ে হয়ে যাবে। আমি বিয়ে নিয়ে এখন আর ভাবতেই চাই না। আমি এখন শুধু আমার ক্যারিয়ার নিয়েই ভাবতে চাই। আমি জীবনে সাফল্য অর্জন করতে চাই। বাবা, একটা কথা বলবো, তুমি রাখবে তো? কি কথা বল মা, আমি কি কোনোদিনও তোর কথা ফেলেছি? শুভদীপের সঙ্গে সুন্দরীর বিয়ে দিয়ে দাও বাবা। তোমায় আমার দিব্যি, আমার কথা তোমাকে রাখতেই হবে। আর হ্যাঁ বাবা, এরপর তুমি চুমকিরও বিয়ে দেবে। তারপর আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কোয়েল তার বাবাকে অনেক বোঝাতে থাকে। শেষ পর্যন্ত কৃষ্ণেন্দু বাবু তার মেজো মেয়ের সঙ্গে শুভদীপের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সুন্দরী এবং চুমকি খুবই খুশি হয়েছিল। যাক, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো। তুই কিন্তু আমায় ভালো আইডিয়া দিয়েছিলি। শেষমেশ ওই হ্যান্ডসাম বড়লোক ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। উফ, বিয়ের পর তো আমিও বড়লোক হয়ে যাব, তাই না বল? হ্যাঁ দিদি, ওই কালীর জন্য আমরা আমাদের কেন ক্ষতি করব? তোর বিয়েটা হয়ে গেলে আমিও একটা ভালো ছেলে দেখে বিয়ে করব। আমি শুধু ভাবছি কালীর যে কি হবে। কি আর হবে? ওই কালীকে এই জন্মে কেউ পছন্দ করবে না। ওকে কেউ বিয়ে করবে না। তুই দেখে নিস, সারা জীবন কুমারী থাকতে হবে ওকে। না না, আর একটা জিনিস তো হতে পারে। কালী নিজের জন্য কালোকে পেয়ে যাবে। ওর মতোই কালো কুচকুচে ছেলে, টাকা পয়সা থাকবে না, গরিব ছেলে, এরকমই কেউ ওর কপালে জুটবে। বাবা সেটা পরে বুঝতেই পারবে। উফ, কোয়েলের বরকে দেখার অপেক্ষায় থাকবো। আমাদের বরকে দেখে তখনও জ্বলে জ্বলে মরবে। কোয়েল দরজার বাইরে থেকে তার দুই বোনের সব কথাই শুনতে পাচ্ছিল, কিন্তু সে তবুও না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যেই শুভদীপের সঙ্গে কৃষ্ণেন্দুর মেজো মেয়ে সুন্দরীর বিয়ে হয়ে যায়।
তারা দুজন যাতে সারা জীবন সুখে থাকে কোয়েল উপরওয়ালার কাছে মন থেকে প্রার্থনা করে। বেশ কয়েকদিন কেটে যায়। কৃষ্ণেন্দুর সবচেয়ে ছোট মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু হয়। তপন নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে চুমকিকে দেখতে আসে। ও, এটা তাহলে আপনার ছোট মেয়ে? ঘটক মশাই এর কথাই বলেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার সবচেয়ে ছোট মেয়ে। মেজ মেয়ের বিয়ে হয়ে গেছে, আর বড় মেয়েটা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। সে কি, বড় মেয়েটার এখনো বিয়ে হয়নি? বড় মেয়েটার কোনো সমস্যা আছে নাকি? কই আপনার বড় মেয়েকে ডাকুন দেখি একবার। না না, কোনো সমস্যা নেই। আসলে ও এখন বিয়ে করতে চাই না, ও চাকরি করতে চাই। কোয়েল মা, একবার আয় তো এখানে। ও, এবার বুঝলাম, আপনার বড় মেয়ে তো বড্ড কালো, এই জন্যই এর বিয়ে হয়নি। বুঝলাম। বাবারে বাবা, কি কালো কি কালো আপনার মেয়ে। শুনুন, আপনার ছোট মেয়েকে তো খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের একটা কথা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, কি কথা বলুন। বিয়ের দিন আপনার বড় মেয়ে যেন না থাকে। আসলে এ এত কালো, তার উপর বড় মেয়ে হওয়ার পরও এখনো পর্যন্ত এর বিয়ে হয়নি। লোকে নানান কথা বলবে, নানান প্রশ্ন করবে, এটা আমি চাই না। আপনারা চিন্তা করবেন না, বিয়ের দিন আপনারা আমাকে দেখতে পাবেন না। এরকম ভাবে প্রতিটা মুহূর্তে কোয়েলকে অপমান করা হতো। কোয়েল কিছু বলতে না পারলেও সে মনে মনে খুবই কষ্ট পেত। দেখতে দেখতে কোয়েলের ছোট বোনেরও ভালো ঘরে বিয়ে হয়ে যায়। দুই বোন সুখে শান্তিতে সংসার করতে থাকে। একদিন কোয়েল বাজার থেকে কিছু সবজি কিনছিল। তখন তাকে দেখে পাড়াপড়শি নিজেদের মধ্যে অনেক কিছু আলোচনা করতে থাকে। তাদের মধ্যে একজন বলে, কিরে কোয়েল, বাজারে গিয়েছিলি? তোকে তো আগে কোনোদিনও বাজারে যেতে দেখিনি। তোর বোনেরাই তো আগে। ও না না, ওদের তো আবার বিয়ে হয়ে গেছে। ইস, তোর লজ্জা করে না? তোর ছোট বোন দুটোর বিয়ে হয়ে গেল, আর তুই বড় মেয়ে হয়ে এখনো পর্যন্ত তোর বাবার উপর বোঝা হয়ে আছিস। কোয়েল এই কথাটা শুনে খুবই কষ্ট পায়। সে কোনো কথা না বলে বাড়ি চলে আসে। অনেক কিছু সহ্য করে এসেছিল কোয়েল, কিন্তু আজকে তার সহ্য সীমার বাঁধ ভেঙে গিয়েছিল। সে তার বাবার সামনে এসে অনেক অনেক কাঁদতে থাকে। বাবা, আমি কি তোমার উপর বোঝা বলো? আমি মরে কেন গেলাম না? আমি কালো, এতে আমার কি দোষ বলো? কৃষ্ণেন্দু বাবু কিছুতেই সেদিন কোয়েলকে শান্ত করতে পারছিল না। ঠিক সেই সময় সেখানে কোয়েলের বেস্ট ফ্রেন্ড রিঙ্কি আসে। কিরে কোয়েল, তুই কাঁদছিস কেন? আচ্ছা ছাড়, তুই যেই কারণেই কাঁদিস না কেন, আমি এমন একটা খবর দিতে এসেছি যেটা শুনে তুই এখনই খুশি হয়ে যাবি। তোর গভর্নমেন্ট স্কুলে টিচার হিসেবে সিলেকশন হয়ে গেছে। কংগ্রাচুলেশন, তুই সরকারি চাকরি পেয়ে গেছিস। এই কথা শুনে কোয়েল এবং তার বাবা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আমি জানতাম আমার মেয়ে নিশ্চয়ই একদিন সফল হবে। আমার মেয়ে সফল হয়েছে। আমি আজকে চিৎকার করে বলবো, আমার মেয়েকে নিয়ে আমি গর্বিত। আমি গর্বিত। তোর গায়ের কালো রং তোর সাফল্যের উচ্চতাকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না। কৃষ্ণেন্দু বাবু সেদিন সারা পাড়ায় মিষ্টি বিলি করতে থাকে। সেদিন কোয়েলের উপর প্রশংসার বৃষ্টি বর্ষিত হয়েছিল। সেই সব ঘর থেকেও শুভেচ্ছা এসেছিল, যারা বলেছিল, তুই কালো, তুই জীবনে কিছু করতে পারবি না। কোয়েলের জন্য একের পর এক ভালো ভালো ছেলে লাইন পড়ে যায়। কোয়েল তার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতে থাকে।